Hey everyone, welcome to Academy of Bioscience and myself Gopal Mistry. তো আজকে নিয়ে এলাম একটা থিওরিটিক্যাল ভিডিও, না আজকে কোনো প্র্যাকটিক্যাল ভিডিও নয়, আজকে একটা থিওরিটিক্যাল ভিডিও হবে এবং আজকে আমরা শিখতে চলেছি হাইড্রোপ্যাথি প্লট। তো সেল বায়োলজি থেকে প্লাজমা মেমব্রেন ইউনিটের একটা টপিক, সেটা হচ্ছে হাইড্রোপ্যাথি প্লট। তো আমরা কেন হাইড্রোপ্যাথি প্লট পড়বো, এর মাধ্যমে আমরা কি কি জানতে পারবো, এবং এই টপিকটা কিন্তু গেট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, এবং আমি গেটটাকে টার্গেট করেই কিন্তু আজকে টপিকটা পড়াবো এবং সেখান থেকে কি ধরনের কোয়েশ্চেন গেটে ইউজুয়ালি আসে তার একটা ডেমো কিন্তু আমি দেখিয়ে দেবো। তো সবাই দেখতে থাকো হাইড্রোপ্যাথি প্লট কিভাবে করতে হয় এবং হাইড্রোপ্যাথি প্লট জিনিসটা কি। ওকে, ওকে, তো আশা করি এই ডায়াগ্রামটা তোমরা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি এখানে ড্র করেছি একদিকে একটা হাইড্রোপ্যাথি প্লট আর অন্যদিকে একটা প্লাজমা মেমব্রেনের একটা পোর্শন এবং তার মধ্যে একটা ইন্টিগ্রাল প্রোটিন রয়েছে। তো এখান থেকে ব্যাপারটা আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে হাইড্রোপ্যাথি প্লট ব্যাপারটা কি এবং এটা আমরা কেন পড়বো, এই টপিকটা কেন পড়বো। তো নর্মালি যেহেতু বললাম যে প্লাজমা মেমব্রেনের এটা একটা ইউনিট, প্লাজমা মেমব্রেনের এটা একটা পোর্শন, তো সেই জন্য প্লাজমা মেমব্রেন সম্পর্কে কিন্তু সবার একটা ক্লিয়ার আইডিয়া দরকার। তো প্লাজমা মেমব্রেন বলতে আমরা সেল মেমব্রেনকেই বুঝি এবং সেল মেমব্রেনেরই আর একটা নাম প্লাজমা মেমব্রেন। তো প্লাজমা মেমব্রেনে যে ফ্লুইড মোজাইক মডেল যে স্ট্রাকচারটা রয়েছে সেটা অনুযায়ী আমরা জানি প্লাজমা মেমব্রেনের যে লেয়ারটা রয়েছে, প্লাজমা মেমব্রেনটা অ্যাকচুয়ালি লিপিড দিয়ে তৈরি এবং তার মধ্যে ইন্টিগ্রেটেড রয়েছে প্রোটিন, এই জন্য এটাকে ফ্লুইড মোজাইক বলা হয়েছে। কারণ ফ্লুইডিটিটা লিপিডের উপর ডিপেন্ড করছে এবং মোজাইক স্ট্রাকচারটা বলছি এই প্রোটিনগুলো ভেতরে ভেতরে ইন্টিগ্রেটেড রয়েছে তাই জন্য। ওকে, তো এখানে একটা প্লাজমা মেমব্রেনের মধ্যে একটা প্রোটিন যখন পুরো স্প্যান করে, মেমব্রেনটাকে যখন পুরো এপার ওপার করে দেয়, তখন সেটাকে আমরা বলি কি ধরনের ইন্টিগ্রাল প্রোটিন। তোমরা সবাই জানো এটাকে বলা হয় ট্রান্সমেমব্রেন প্রোটিন, খুবই সহজ ব্যাপার, ট্রান্সমেমব্রেন প্রোটিন। তো এই ট্রান্সমেমব্রেন প্রোটিন মানে হচ্ছে যেটা মেমব্রেনকে কমপ্লিটলি স্প্যান করেছে। তো এখানে আমরা যে ডায়াগ্রামটা ড্র করেছি সেখানে কিন্তু কমপ্লিটলি স্প্যান করেছে, কিন্তু সেটা ব্যাপার হচ্ছে এখানে একবারও স্প্যান করতে পারে, দুবারও করতে পারে, তিনবারও করতে পারে, 7 টাইমও করতে পারে, জাস্ট লাইক জিপিসিআর। তো জিপিসিআর এর ক্ষেত্রে আমরা স্ট্রাকচারটা দেবো, সেখানে 7 টাইম মেমব্রেনটাকে স্প্যান করছে, তো সেটা আলাদা ব্যাপার, কিন্তু মেমব্রেনকে যেটাই স্প্যান করবে সেটাই ট্রান্সমেমব্রেন প্রোটিন। তো এই ট্রান্সমেমব্রেন প্রোটিনগুলো যখন মেমব্রেনের মধ্যে ইন্টিগ্রেটেড কন্ডিশনে আছে তখন কিন্তু এটাকে দেখে আমি বলতে পারবো যে ভাই এটা হচ্ছে মেমব্রেনের বাইরের অংশ, এটা হচ্ছে মেমব্রেনের ট্রান্সমেমব্রেন ডোমেন, আর এই প্রোটিনের এই ডোমেনটা হচ্ছে এক্সট্রা মেমব্রেন ডোমেন, বা এটা হচ্ছে সাইটোসলিক ডোমেন, বা এটা এক্সট্রা সেলুলার ডোমেন। তো এটা আমি কিন্তু যখন মেমব্রেনের মধ্যে কোনো একটা প্রোটিন ইনকর্পোরেটেড রয়েছে সেটাকে দেখে বুঝতে পারবো যে শুধুমাত্র এই অংশটা মেমব্রেনের মধ্যে স্প্যান করেছে, ঠিক আছে, তা অর্থাৎ এইটুকু অংশ মেমব্রেনের ভেতর ছিল আর এইগুলো মেমব্রেনের বাইরে। তো কথা হচ্ছে মেমব্রেনের মধ্যে ইন্টিগ্রেটেড থাকলে সেটা বোঝা সম্ভব যে কোনটা মেমব্রেনের বাইরে ছিল, কোনটা কোর অফ দ্য ম্যাট্রিক্স, দ্যাট মিনস এই লিপিড বাইলেয়ারের মধ্যে ইন্টিগ্রেটেড ছিল। কিন্তু যদি এটাকে সলিউলাইজ করা হয়, যদি মেমব্রেনের যে প্রোটিনগুলো রয়েছে সেটাকে এক্সট্র্যাক্ট করা হয়, তারপর হাতে দিয়ে দেওয়া হয়, ধরো প্রোটিনটা দেওয়া হলো, যে এটার মধ্যে কোনটা মেমব্রেনের বাইরে ছিল, কোনটা ওই কোর অফ দ্য ম্যাট্রিক্সটাকে স্প্যান করেছিল, তাহলে কিন্তু বলাটা মুশকিল। তাহলে কি করে বুঝবো যে কোনটা মেমব্রেনের বাইরে এবং কোনটাই মেমব্রেন স্প্যানিং ডোমেন? হ্যাঁ, তার উত্তর আছে, তার উত্তরটা হচ্ছে হাইড্রোপ্যাথি প্লট। তো আমরা ভালো করে বুঝবো হাইড্রোপ্যাথি প্লট এবং তার মাধ্যমে বুঝতে পারবো যে কোন অংশটা মেমব্রেনের বাইরে ছিল, কোনটা মেমব্রেনের ভেতরে ছিল। ওকে, তো এখানে আমরা জানি মেমব্রেনের ভেতরে যারা থাকবে তাদের মেমব্রেনের যে কম্পোনেন্ট তাদের সঙ্গে ভাব ভালোবাসা থাকতে হবে, অর্থাৎ এদের চেনা পরিচিতি হতে হবে।
তো নর্মালি যেটা হয় যে লিপিড সলিউবল যারা, তারা কি হয়, লিপিড সলিউবল কোনো জিনিস যেমন স্টেরয়েড হরমোন যদি মেমব্রেনের ভেতর থেকে পাস করতে চায় তাহলে তাদের কোনো পাসপোর্ট লাগবে না, কিছু লাগবে না, তাদেরকে ইজিলি মেমব্রেনের মধ্যে ট্রান্সফার করতে দেবে, তাদের জন্য কোনো এক্সট্রা সেলুলার রিসেপ্টর দরকার পড়ে না, তারা নিজের ধ্যানে আসবে, পুরো মেমব্রেনের মধ্যে ঢুকে চলে যাবে, গিয়ে তার টার্গেট যে কাজটা অর্থাৎ তার যে টার্গেট রিসেপ্টর সাইটোসোলিক রিসেপ্টর সেখানে গিয়ে বাইন্ড করে তার যে সেলুলার রেসপন্স সেটাকে সে দেখাবে। তো সেটা আলাদা ব্যাপার। তাহলে যেটা কথা সেটা হচ্ছে মেমব্রেনের যে লিপিড বাইলেয়ার তার মধ্যে যদি ঢুকতে হয় তাহলে এই লিপিড সলিউবল বা লিপিডের মতো প্রপার্টি থাকতে হবে, এবং সেই প্রপার্টিটা হচ্ছে নন পোলার। আনচার্জড হয় কিন্তু নন পোলারটা হচ্ছে প্রেফারেন্সিয়ালি, মেন পয়েন্ট হচ্ছে নন পোলার হতে হবে। তো এখানে যেই অংশটা মেমব্রেনের ভেতরে রয়েছে সেটাকে হতে হবে নন পোলার ডোমেন। ওকে, নন পোলার। তাহলে নন পোলার যারা হয় তারা কিন্তু লিপিডের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারে, লিপিডের মধ্যে থেকে পাস করতে পারে। আর যারা পোলার হয়ে যায়, যারা পোলার হয় তারা কিন্তু জলের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারে, তারা ওয়াটার লাভিং, তারা জলের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারে। তাহলে কোনো পোলার সাবস্টেন্স তারা কিন্তু মেমব্রেনটাকে এইভাবে স্প্যান করে যেতে পারে না, কোনো মেমব্রেনের অ্যাক্রস দ্য মেমব্রেন তারা এর মধ্যে থেকে ট্রান্সফার করতে পারে না, তাদের ট্রান্সপোর্টেশনের জন্য আলাদা মেকানিজম থাকে। তো এটা আমরা সবাই জানি। নন পোলারের ব্যাপারটা কি আর পোলারের ব্যাপারটা কি? তাহলে নন পোলার হলে, নন পোলার যদি হয় সেক্ষেত্রে সেটা মেমব্রেনের ভেতরে ঢুকতে পারবে, আর পোলার যদি হয় তাহলে সেটা বাইরে থাকবে, বাইরে যত খুশি ঘ্যাম দেখাও, যত খুশি রাজত্ব করো, কোনো ব্যাপার নেই, কিন্তু হ্যাঁ মেমব্রেনের মধ্যে তাদের কিন্তু কোনো জায়গা নেই। ঠিক আছে? তো এর মধ্যে থেকে আমরা বলতে পারি যে এইখানে যে রেসিডিউগুলো রয়েছে, যে অ্যামাইনো অ্যাসিডটা দিয়ে কনস্ট্রাক্ট করেছে এই প্রোটিনটাকে, ওকে, সেই কনস্টিটিউয়েন্টস অ্যামাইনো অ্যাসিডগুলো কিন্তু কি ধরনের প্রপার্টি শো করবে? ইউজুয়ালি পোলার, অর্থাৎ তাদের মধ্যে পোলার অ্যামাইনো অ্যাসিড থাকবে, এবং এই দিকে যে রেসিডিউগুলো থাকবে সেই অ্যামাইনো অ্যাসিডগুলোর মধ্যে কিন্তু নন পোলার প্রপার্টি থাকতে হবে, তার মধ্যে কিন্তু নন পোলার অ্যামাইনো অ্যাসিড থাকতে হবে। তাহলে সেই নন পোলার অ্যামাইনো অ্যাসিড হলে তবেই কিন্তু সে লিপিডের মধ্যে থেকে স্প্যান করতে পারবে। তো এরপর সেই স্প্যানটা এরকম 2 বার 3 বার 4 বার 5 বার 7 বার অনেক রকম হতে পারে, সেটা ভ্যারি করছে। ধরো এটা একটা ধরো গ্লাইকোফোরিনের স্ট্রাকচার, তার ক্ষেত্রে আমি দেখাচ্ছি একবারই মেমব্রেনটাকে স্প্যান করছে। এরকম যদি জিপিসিআর হতো তাহলে 7 টাইম স্প্যান করতো। তো এরপর চলে আসি এই হাইড্রোপ্যাথি প্লট জিনিসটা কি। তো মেনলি আমরা দেখব যে এই মেমব্রেনের মধ্যে কতগুলো রেসিডিউ আছে। ধরো এখানে আমি অনেকগুলো রেসিডিউ রয়েছে, সেগুলো আর লিখিনি আলাদা করে, কিছু কিছু এক্সাম্পল দিয়ে দেখালাম, যেরকম এই অ্যামাইনো অ্যাসিড গুলো রয়েছে তারা নন পোলার প্রপার্টি শো করে। হ্যাঁ, কিছু কিছু পোলার অ্যামাইনো অ্যাসিড থাকলেও থাকতে পারে, কিন্তু মেজরিটি অ্যাবান্ডেন্ট থাকছে কিন্তু সেখানে নন পোলার, অর্থাৎ এই জায়গাটা টোটালি নন পোলার অকুপাই করছে। তো এটা হচ্ছে ব্যাপার, আর এইগুলো পোলার অকুপাই করছে। তো এরপর যেটা বিষয় সেটা হচ্ছে এখানে লেন্থ কতটা, কতটা লেন্থ জুড়ে রয়েছে আমাদের নন পোলার ডোমেন, আর কতটা বাইরের দিকে রয়েছে পোলার। তো এই লেন্থটাকে আমার কিন্তু ভাইটাল এখানে মেজার করতে হবে, এবং এখানে কতগুলো অ্যামাইনো অ্যাসিড রয়েছে সেটাকে দেখতে হবে, কারণ আমরা অ্যালং এক্স অ্যাক্সিস এখানে দিয়েছি দ্য অ্যামাইনো অ্যাসিড রেসিডিউ নাম্বার। তাহলে আমাদের কোন পয়েন্টটা ভাইটাল? এখানে আমাদের ভাইটাল হচ্ছে নাম্বার অফ অ্যামাইনো অ্যাসিড। তাহলে নাম্বার অফ অ্যামাইনো অ্যাসিড মানে হচ্ছে কতটা লম্বা সেটা আমরা বুঝতে পারবো। ওকে, তো এখানে নাম্বার অফ অ্যামাইনো অ্যাসিডটা আমাদেরকে ক্যালকুলেট করে বার করতে হবে যে ভাই এর মধ্যে কতগুলো অ্যামাইনো অ্যাসিড আছে। তো মেনলি এটা একটা টোটাল ট্রান্সমেমব্রেন প্রোটিন, আর তার মধ্যে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, কিন্তু এইটুকু ডোমেনের মধ্যে কতটা অ্যামাইনো অ্যাসিড আছে সেটা ডিপেন্ড করবে এই যে মেমব্রেনটা, প্লাজমা মেমব্রেনের এই যে উইডথটা সেটা কতটা। তো জেনারেলি প্লাজমা মেমব্রেন হয় কি, দু রকমের লিপিড দ্বারা তৈরি হয়ে থাকে। সবাই তোমরা যারা প্লাজমা মেমব্রেনটা ভালো করে পড়েছো, ওই জন্য বলছি যে এই টপিকটা বোঝার জন্য আগে কিন্তু প্লাজমা মেমব্রেন পড়ে আসতে হবে। আগে প্লাজমা মেমব্রেন সম্পর্কে একটা অ্যাটলিস্ট ফ্লুইড মোজাইক মডেল সম্পর্কে কিন্তু একটা ক্লিয়ার কাট আইডিয়া দরকার হবে। তো সেখানে আমরা জানি যে ফসফোলিপিড মানে গ্লিসারল বেসড লিপিড দ্বারাও কিছু প্লাজমা মেমব্রেন তৈরি হয়, আবার কিছু কিছু জায়গায় জাস্ট লাইক লিপিড র্যাফট সেখানে কি হয়, সেখানে ফসফোলিপিড বা গ্লিসারল বেসড লিপিড না থেকে সেখানে স্ফিঙ্গোমাইলিন বা স্ফিঙ্গোলিপিড থাকছে, স্ফিঙ্গোসিন বেসড লিপিড থাকছে। তো স্ফিঙ্গোসিন দ্বারা যে তৈরি যে লিপিডগুলো, তো তাদের ক্ষেত্রে তারা একটু মোটা হয়, একটু মোটা সোটা হয়, ঠিক আছে, তারা অনেকটা চওড়া হবে। তো তাদের যে উইথটা সেটা মোটামুটি স্ফিঙ্গোমাইলিন, এখানে লিখে দিচ্ছি স্ফিঙ্গোমাইলিন দ্বারা
তৈরি যে মেমব্রেন তার ক্ষেত্রে উইথটা হচ্ছে 45 অ্যাংস্ট্রম, whereas ফসফোলিপিড মানে হচ্ছে গ্লিসারল বেসড যে লিপিডগুলো তাদের ক্ষেত্রে হচ্ছে 30 অ্যাংস্ট্রম। ওকে, তো এইটা হচ্ছে তাদের উইথটা, কতটা তারা চওড়া এই মেমব্রেনটা। তো এর মধ্যে এক একটা অ্যামাইনো অ্যাসিডগুলো রয়েছে, সেগুলো যদি আমরা আলফা হেলিক্স, প্রোটিনের যে আলফা হেলিক্স নেচার, আলফা হেলিক্স স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার অফ প্রোটিন, সেই আলফা হেলিক্স আমরা দেখি, সেখানে এক একটা হেলিক্সের মধ্যে দেখছি এক একটা অ্যামাইনো অ্যাসিড তারা কতটা জায়গা দখল করে থাকছে। তো তারা দেখব 1.5 অ্যাংস্ট্রম তাদের ক্ষেত্রে জায়গা দখল করে থাকছে, ঠিক আছে। তো এরকম যদি হয় 1.5 অ্যাংস্ট্রম এক একটা অ্যামাইনো অ্যাসিড, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কতগুলো অ্যামাইনো অ্যাসিড আছে ইজিলি ক্যালকুলেট করতে পারবো। কারণ যদি এটা স্ফিঙ্গোসিন বেস লিপিড হয়, যদি স্ফিঙ্গোসিন বেস কোনো একটা লিপিড দ্বারা তৈরি মেমব্রেন হয়, সেক্ষেত্রে 45 ডিভাইডেড বাই 1.5 অর্থাৎ এখানে হয়ে যাচ্ছে আমার 30। তাহলে টোটাল নাম্বার অফ অ্যামাইনো অ্যাসিড কত হবে? 30, ঠিক আছে। অর্থাৎ এইটুকু পোর্শনের মধ্যে যদি এটা স্ফিঙ্গোমাইলিন দ্বারা তৈরি কোনো মেমব্রেন হয়, তার মধ্যে থাকবে 30 খানা অ্যামাইনো অ্যাসিড রেসিডিউ। আর যদি এটা ফসফোলিপিড দ্বারা তৈরি হয়, সেক্ষেত্রে মেমব্রেনটা কিন্তু একটু পাতলা হবে, ওটার মতো অত মোটা সোটা হবে না, একটু পাতলা হবে, একটু থিন হবে। তো সেটা কতটা না 30। তাহলে একই রকম এই অ্যামাইনো অ্যাসিডের তো আর কোনো মোটা রোগার ব্যাপার নেই, এরা সবাই কিন্তু 1.5। তো সেক্ষেত্রে আমরা কি করব, ফসফোলিপিড যদি হয় তার কতগুলো রয়েছে টোটাল, তাহলে টোটাল উইথটা হচ্ছে মেমব্রেনের 30, আর এক একটা অ্যামাইনো অ্যাসিডের কতটা লেন্থ সেটা হচ্ছে 1.5। তাহলে এটাকে যদি আমরা ডিভাইড করি তাহলে কি দাঁড়াচ্ছে 20। তাহলে 30 অথবা 20, তাহলে মেমব্রেন তোমার যাই হোক, মেমব্রেন তোমার ইদার সেটা ফসফোলিপিড কনস্টিটিউয়েন্টস দ্বারা তৈরি হোক বা সেটা স্ফিঙ্গোমাইলিন দ্বারা তৈরি হোক, ডাজন্ট ম্যাটার। তোমার মেমব্রেন যদি হয় তাহলে তার মধ্যে ট্রান্সমেমব্রেন ডোমেনটাকে কিন্তু কতগুলো অ্যামাইনো অ্যাসিড কন্টেন করতে হবে, অ্যাটলিস্ট 20 to 30। তাহলে অ্যাটলিস্ট 20টা অ্যামাইনো অ্যাসিড রেসিডিউ তার মধ্যে থাকতে হবে, তাহলেই সে একটা ট্রান্সমেমব্রেনের ক্রাইটেরিয়া ফুলফিল করবে। তো এরপর চলে আসি আমরা গ্রাফে। তো এই গ্রাফের মধ্যে আমরা দেখব যে কিভাবে ট্রান্সমেমব্রেন ডোমেন কোনটা এবং কোনটা এক্সট্রা সেলুলার ডোমেন, ঠিক আছে। তো প্রথমেই বলি, এই যে প্রোটিনটাকে এক্সট্র্যাক্ট করে তারপর দেখানো হচ্ছে, ধরো একটা এক্সট্রাক্টেড প্রোটিন, সেটাকে আমরা জাস্টিফাই করছি যে এটা কোনটা তার মেমব্রেন স্প্যানিং ডোমেন, কোনটা তার বাইরের ডোমেন। তো এই এক্সট্রাকশন প্রসেসের জন্য কিন্তু ধরো আয়নিক, নন আয়নিক বিভিন্ন রকমের ডিটারজেন্ট ইউজ করা হয়, যেরকম সোডিয়াম ডোডিসাইল সালফেট, এই ধরনের ডিটারজেন্ট ইউজ করে কিন্তু এই মেমব্রেন থেকে ইন্টিগ্রাল প্রোটিনগুলোকে বাইরে বার করা হয়, ঠিক আছে। বাইরে বার করে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্টের জন্য আমাদের অনেক সময় ডিটারজেন্ট ইউজ করতে হয় এবং তার মাধ্যমে প্রোটিনগুলোকে বাইরে বার করতে হয়। এবং বাইরে বার করার পর তার মধ্যে ধরো হাইড্রোপ্যাথি প্লট একটা এক্সপেরিমেন্ট, সেখানে কিন্তু এই কাজে লাগতে পারে। তো এই প্রোটিনটাকে আমরা নেক্সট কিভাবে বুঝবো যে সেই প্রোটিনটার এই ওয়াই ভ্যালুটা যদি দেখি, এক্স ভ্যালু তো সবার ক্লিয়ার হয়ে গেছে যে কি, এক্স ভ্যালু হচ্ছে নাম্বার অফ অ্যামাইনো অ্যাসিড। তাহলে এখানে রয়েছে অ্যামাইনো অ্যাসিড নাম্বার, তার মানে যতটা যাচ্ছে ততটা অ্যামাইনো অ্যাসিড নাম্বারকে ডিনোট করছে। কিন্তু ওয়াই অ্যাক্সিস মানে বোঝাচ্ছে আমার ডেল্টা জি। এই ডেল জি কার ক্ষেত্রে পজিটিভ হবে, কার ক্ষেত্রে জিরো হবে, কার ক্ষেত্রে নেগেটিভ হবে, সেটা কিন্তু ম্যাটার করছে এখানে। অর্থাৎ আমি যদি এই প্রোটিনটাকে মানে এর মধ্যে কোনটা পোলার কোনটা নন পোলার তার আমি দুটো জোন করলাম, মানে এইটা হচ্ছে আমার একটা ট্রানজিশন লাইন, তার উপরের দিকে যদি যাই নন পোলার, নিচের দিকে যাই পোলার। তাহলে কোনটা পোলার কোনটা নন পোলার আমি কি করে বুঝবো? খুবই সিম্পল। পোলার মানে তার জলের প্রতি ভালোবাসা আছে, তাহলে জলের সঙ্গে তাকে মেশাতে বেশি শক্তি খরচা করতে হবে না, অর্থাৎ কোনো একটা রিভার্সিবল ওয়ার্ক করতে আমার বেশি এনার্জি কিন্তু লাগছে না। কিন্তু যদি আমি একটা মানে এটাকে ধরো নন পোলার কোনো কিছুকে যদি জলের মধ্যে আমি সেটাকে সলিউলাইজ করতে চাই, তাহলে এই সলভেশন, তাহলে এখানে যে ডেল জি অফ দ্য সলভেশন, ওকে, এই ভ্যালুটা যদি নেগেটিভ হয় তার মানে বুঝে নিতে হবে সেটা পোলার। অর্থাৎ এখানে যারা পোলার তাদের কিন্তু এনার্জি বেশি লাগছে না, অর্থাৎ সেখানে ডেল জি নেগেটিভ বা জিরো, অর্থাৎ জিরো থেকে নেগেটিভের দিকে রান করবে, এখানে কিন্তু নেগেটিভ রয়েছে। আর যাদের ক্ষেত্রে
আমি জোর করে ধর একটা মানে লিপিড সলিউবল প্রপার্টি রয়েছে নন পোলার, জলকে একদম দু চোখে দেখতে পারে না, একদম জল দেখলে দূরে দূরে থাকে, তো সেটাকে যদি জলের সঙ্গে আমি সলিউবলাইজ করতে চাই, তার মধ্যে এর মধ্যে সলভেশন করতে চাই, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমার ডেল জির মানটা পজিটিভ হবে। ঠিক আছে, তাহলে এখানে এই যে একটা উইন্ডো আমরা দেখতে পাচ্ছি, এই একটা উইন্ডো, আর কিন্তু কোনো সেরকম উইন্ডো বা এখানে কোন কিন্তু সেরকম ফর্ম করেনি, এই ছোটখাটো একটা করেছে, কিন্তু বড় সড়ো উইন্ডো আমি এখানে একটাই দেখতে পাচ্ছি, তোমরাও একটা দেখতে পাচ্ছ। ওকে, তো এরপর আমরা যেটা বুঝলাম যে এটাকে সলিউবলাইজ করতে হয়। ঠিক আছে, এটাকে জলের মধ্যে, কেন হাইড্রো বলা হচ্ছে, কারণ জলের মধ্যে কোনো একটা ব্যাপার আছে, ওই জন্য হাইড্রো বলছে। তাহলে এরপর কোনটা পোলার এবং কোনটা নন পোলার সেটাকে বোঝার জন্য আমি কতগুলো অ্যামাইনো অ্যাসিড নাম্বার সেটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে, অর্থাৎ এই এক্স অ্যাক্সিসের ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এরপর ওয়াই অ্যাক্সিসের ব্যাপারটাকে বুঝবো, তো সেটা হচ্ছে ডেল জি। তাহলে ডেল জির মাধ্যমে কোনটা নন পোলার এবং কোনটা পোলার সেটাকে বুঝবো। তাহলে কিভাবে সেটা বুঝবো না, জলের মধ্যে যদি এটাকে দ্রবীভূত করি, তাহলে সেক্ষেত্রে ডেল জির মানটা হয়ে যাবে, যারা নন পোলার তাদের ক্ষেত্রে পজিটিভ, আর যারা একদম পোলার তারা ইজিলি জলের সঙ্গে সলিউবলাইজড হয়ে যাবে, তাদের ক্ষেত্রে ডেল জির মান 0 অথবা নেগেটিভ, একদম নেই বললেই চলে। ঠিক আছে, 0 নেগেটিভ এই রেঞ্জে থাকবে। তাহলে এখানে কোনো একটা মেমব্রেন এইভাবে, কোনো একটা প্রোটিন মেমব্রেনকে ট্রান্সফার করার সময় এইভাবে এসে এইভাবে গিয়ে যদি আবার এইভাবে বেরিয়ে যায়, তার মানে হচ্ছে সেটা এইখান থেকে জার্নি স্টার্ট করছে, আবার ভেতরের দিকে ঢুকছে, আবার বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে ঢুকে যে কোর অফ দ্য ম্যাট্রিক্স এই জোনটাতে যখন থাকছে তখন কিন্তু এটা পিকে পৌঁছচ্ছে, একদম টপ রিজিয়নে পৌঁছচ্ছে। তাহলে এইভাবে আস্তে আস্তে এই প্রোটিনটা ভেতরে ইনসার্ট করছে, তার মানে এটা আস্তে আস্তে এরকম ভাবে উপরে উঠছে, উপরে উঠে মাঝে আসলো মানে এটা টপে গেল, আবার বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে, এটা আস্তে আস্তে নিচের দিকে নামছে, আর যখন এটা পুরো বেরিয়ে গেল এটা পুরোটা এই ট্রানজিশন লাইনে নিচে চলে গেল। আই থিঙ্ক ইট ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার টু ইউ। তো এরপর এখানে আমি বুঝে গেলাম যে ওপরের জোনটা হচ্ছে নন পোলার আর নিচেরটা হচ্ছে পোলার। তাহলে আমাকে যদি বলে এর মধ্যে কটা আলফা হেলিক্স আছে, কটা ট্রান্সমেমব্রেন ডোমেন আছে, তাহলে আমি ইজিলি বুঝতে পারবো, কারণ নন পোলার অংশটাই আমার এখানে এই মেমব্রেনের মধ্যে থাকবে, কারণ নন পোলার লিপিডের মধ্যে থাকতে পারে। তাহলে নন পোলার বোঝার জন্য যেটা পজিটিভ তার মধ্যে যতটা রয়েছে সেটা নন পোলার। এরপর যেটাকে দেখব সেটা হচ্ছে যতটা উইন্ডো তৈরি হয়েছে সেটা কি সাফিসিয়েন্ট, সেটা কি একটা ট্রান্সমেমব্রেন ডোমেন হওয়ার জন্য যথেষ্ট, সেটাকে দেখতে হবে। তাহলে এখানে যে উইন্ডোটা রয়েছে সেটাকে আমরা মেজার করব এই এক্স অ্যাক্সিসের ভ্যালুগুলো দিয়ে। আমার যে এক্স অ্যাক্সিসের ভ্যালু রয়েছে এটা ডিনোট করছে কি, দ্য নাম্বার অফ অ্যামাইনো অ্যাসিড রেসিডিউ, সিম্পল ব্যাপার। তো এটাকে রিপ্রেজেন্ট করছে, তাই জন্য আমি এখানে ক্যালকুলেট করব কতটা এরিয়া রয়েছে, অর্থাৎ কতগুলো অ্যামাইনো অ্যাসিড রেসিডিউ রয়েছে। যদি সেটা 30 অথবা 20 এটাকে ক্রস করতে পারে, মানে 20 হতে পারে বা 20 থেকে 30-এর মধ্যে থাকতে পারে বা 30-কে এক্সিড করতে পারে। ঠিক আছে, তাহলে এই 20 যদি বেশি হয় এবং 30, ঠিক আছে, 20 থেকে 30 এরকম ভ্যালুগুলো যদি হয়, দেখা গেলে 31 হতে পারে, 28 হতে পারে, 25 হতে পারে, 20 হতে পারে, এরকম যদি 20 অ্যাটলিস্ট 20 হতে হবে, তাহলে বুঝতে পারবো যে না এই মেমব্রেনকে টোটালি স্প্যান করার ক্ষমতা রাখে তারা, অর্থাৎ তাদের মধ্যে অতগুলো সাফিসিয়েন্ট অ্যামাইনো অ্যাসিড রেসিডিউ রয়েছে। তাহলে এবার এই গ্রাফে দেখে নেব, লেটস হ্যাভ আ লুক। এখানে এই পোরশন আর এই পোরশনটা জাস্ট এই বিন্দু এবং এই বিন্দু, ধরো এখানে 90-র আগে একটু রয়েছে, তাহলে এখানে ধরো 70, 80, ঠিক আছে, এই 70 থেকে 80, এটা যদি 60 হয় এটা 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 95, দা মোটামুটি দেখো এখানে 25 মতো রয়েছে। তাহলে এই যে এরিয়াটা সেটা কতটা, অ্যাটলিস্ট 25 রেসিডিউ। তাহলে আমার ক্রাইটেরিয়া কি ছিল, 20 অথবা 30, তাহলে ফুলফিল করছে। তাহলে এইটুকু অংশ হচ্ছে আমার একটা ট্রান্সমেমব্রেন ডোমেন। তাহলে এটা দেখে আমি বুঝতে পারবো এই গ্রাফটা দেখে যে এই প্রোটিনের এটাকে যদি মেমব্রেন থেকে এক্সট্রাক্ট করেও দেওয়া হয় তাও আমি বুঝতে পারবো যে এইটুকু পোরশন হচ্ছে তার মেমব্রেনের মধ্যে রয়েছে, এবং কটা একটা গ্রাফে যদি এরকম অনেকগুলো এরকম ছোট ছোট উইন্ডো থাকে এবং সেই উইন্ডোগুলো অ্যাটলিস্ট যদি 20 মার্ককে ক্রস করে, তাহলে আমি বুঝতে পারবো সেটা
টু টাইম মেমব্রেনটাকে ট্রান্সফার করেছে, যদি 3টে থাকে তাহলে 3 টাইমস ট্রান্সফার করেছে, যদি 7 টাইম থাকে তাহলে 7 ট্রান্সমেমব্রেন ডোমেন হয়েছে। তো এরকম গ্রাফ কিন্তু অনেক রকম দিয়ে দিতে পারে এক্সামে, এবং সেখান থেকে বলতে পারে যে এর মধ্যে কতগুলো মেমব্রেন স্প্যানিং আলফা হেলিক্স রয়েছে, কারণ এগুলো হচ্ছে আলফা হেলিক্স। কতগুলো রয়েছে সেটাকে আমরা দেখবো এই কোণগুলো। তো এইখানেও ছোটখাটো কোণ রয়েছে বা উইন্ডো রয়েছে, কিন্তু সেটা সাফিসিয়েন্ট নয়, কারণ এখানে দেখা গেল 5, খুব জোর হলে 2 বা 3 রেসিডিউয়ের ডিফারেন্স, আর এটা 20 হওয়াটা মানে তবেই কিন্তু একটা আলফা হেলিক্স মেমব্রেন স্প্যানিং আলফা হেলিক্সে পরিণত হবে, আদারওয়াইজ হবে না। আই থিঙ্ক আজকের টপিকটা সবাই বুঝতে পেরেছো। এরপর আমি একটা কোশ্চেন দেখাবো, গেট 2014-তে এসেছিল গেট এক্সেলের, এবং সেই কোশ্চেন দেখলে তোমরা পুরোপুরি আইডিয়া পেয়ে যাবে যে কি ধরনের কোশ্চেন গেট এক্সেল এক্সামে আসতে পারে। তো সিএসআই নেটে অনেক সময় এই ধরনের কোশ্চেন আসতে পারে, তবে গেটে কিন্তু এই ধরনের কোশ্চেন খুব বেশি আসে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তো ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইকও করে দিতে পারো। আর ভিডিওটাকে খুব খুব শেয়ার করবে, যাতে যারা অ্যাসপিরেন্ট, যারা গেট এক্সেল সামনে এক্সাম দেবে, ঠিক আছে, তোমার বন্ধু বান্ধব যারা, তারা সবাই যেন বেনিফিটেড হয়। তো আজকে এই পর্যন্তই, আর একটা এরপর আমি কোশ্চেন দেখাচ্ছি, সেই কোশ্চেনটা দেখে ভিডিওটাকে শেষ করে দেবো, ঠিক আছে? ওকে, টাটা। ওকে, তো এই কোশ্চেনটা সবাই দেখতে পাচ্ছ এখানে, গেট এক্সেল 2014, এখানে একটি এই হাইড্রোপ্যাথি প্লট থেকে কোশ্চেন দেওয়া হয়েছিল, এবং এখানে বলছে গিভেন বিলো ইজ দ্য হাইড্রোপ্যাথি প্লট অফ এ মনোমেরিক ট্রান্সমেমব্রেন প্রোটিন। তো মনোমেরিক মানে কি? ধরো এমন একটা ট্রান্সমেমব্রেন প্রোটিন যেটার একটাই সাব ইউনিট রয়েছে, এরকম নয় যে একটা আলফা চেন, একটা বিটা চেন, এরা মাঝখানে ইন্টারলিঙ্কড, এরকম অনেকগুলো ইউনিট এখানে নেই, একটাই রয়েছে, ওই জন্য এটাকে বলা হচ্ছে মনোমেরিক, এবং যেহেতু মেমব্রেনটাকে স্প্যান করে আছে এই জন্য এটা ট্রান্সমেমব্রেন প্রোটিন। তো কোশ্চেন হচ্ছে এই গ্রাফটা দেখে, এখানে যে গ্রাফটা দিয়েছে এই গ্রাফটা দেখে আমাদেরকে বুঝতে হবে যে হাউ মেনি ট্রান্সমেমব্রেন আলফা হেলিক্স আর প্রেজেন্ট ইন দ্য প্রোটিন। এই প্রোটিনটার মধ্যে কতগুলো আলফা হেলিক্স রয়েছে। তো এখানে অপশান দিয়েছে 1, 2, 4 এবং 5। তো যে কোনো এমসিকিউ সলভ করার ফার্স্ট নিয়মটাই হচ্ছে অপশানগুলোকে আগে মিনিমাইজ করব, আগে অপশানগুলোকে ছেটে ফেলবো, মানে এক্সট্রাগুলোকে বাদ দিয়ে দেবো। তো এখানে অপশান কমাবো কি করে না, প্রথমে এখানে দেখতে পাচ্ছি ওপরে যে উইন্ডো বা ওপরে যে কোণগুলো রয়েছে সেগুলো একটা এবং দুটো আর একটা ছোটো দেখতে পাচ্ছি, আর বাকি কিন্তু নেই। তাহলে আমার যদি নন পোলার মানে হচ্ছে ট্রান্সমেমব্রেন আলফা হেলিক্স, এতক্ষণে তোমরা সবাই জেনে গেছো যে ট্রান্সমেমব্রেন আলফা হেলিক্স মানে মেমব্রেনের মধ্যে কতটা আছে, একটা প্লাজমা মেমব্রেনের ভেতরে কতটা রয়েছে এই লিপিড বাইলেয়ারের মধ্যে। তাহলে এটা হচ্ছে অলওয়েজ নন পোলার, আর ওপরের পোর্শনটা আমরা জানি নন পোলার, আর এটা হচ্ছে পোলার। তাহলে ওপরের দিকে রয়েছে দুখানা উইন্ডো, ওই জন্য হয় একটা অথবা দুটো, এই দুটো হতে পারে, এর বেশি কিন্তু হতে পারে না। তাহলে অপশান সি, অপশান ডি কখনোই পসিবল নয়। এরপর দেখি যে প্রথম যেটা রয়েছে 20 থেকে 40, মানে এর মাঝখানে গ্যাপটা হচ্ছে 20, অর্থাৎ ক্রাইটেরিয়া ফুলফিল করছে, অর্থাৎ রেসিডিউ নাম্বারটা হচ্ছে 20টা অ্যামাইনো অ্যাসিড, ক্রাইটেরিয়া ফুলফিল করছে। কিন্তু এখানে যেটা রয়েছে সেটা কিন্তু খুবই ছোট, মানে ধরো 70, 65 থেকে 70, মানে হচ্ছে ওই 5-এর মতো, কি তারও কম, অর্থাৎ এটা কখনোই কিন্তু একটা ট্রান্সমেমব্রেন আলফা হেলিক্সের ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারছে না। তাহলে আমার অপশান হয়ে কোনটা কারেক্ট ওয়ান হবে, কোনটা কারেক্ট আনসার হবে না অপশান এ। বোঝা গেছে? কারণ এখানে একটাই রয়েছে, এই একটা, এটাই হবে আমার আনসার। তাহলে হাউ মেনি ট্রান্সমেমব্রেন আলফা হেলিক্স আর প্রেজেন্ট ইন দ্য মেমব্রেন, এখানে অপশান হয়ে যাবে অপশান এ, একটাই রয়েছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। এই টাইপের কোশ্চেন যেখানে পাবে সেগুলো আশা করি সব এরপর থেকে সলভ করতে পারবে। ওকে।